কলার থেকে হাত সরাও, এটা লাস্ট ওয়ার্নিং। পরের বার ভুল ক্রমেও কলারে হাত রাখলে তুলে একটা আছাড় মারবো। আমাকে তুলে আছাড় মারবেন? পানি ভর্তি মাঝারি সাইজের ড্রাম উঠিয়ে কাঁধে তুলে নিতে পারলে তোমাকে তুলে আছাড় মারা কোনো ব্যাপার না। তোমাকে না কতবার বলেছি এভাবে গলা চড়িয়ে কথা বলবে না আমার সাথে, একদম পছন্দ না। জুনিয়র অফিসাররা আগ বাড়িয়ে কথা বলতেও ভয় পায় আমার সাথে। আমি আপনার জুনিয়র অফিসার না, আপনাকে আমি ভয় পাই না। তাই নাকি? সেদিনের চরটার কথা ভুলে গেলে? সেদিনের চরের কথা মনে পড়তেই আঁতকে উঠল রীতি। কি ভয়াবহ ছিল থাপ্পড়টা। 2 দিন টনটনে ব্যথা ছিল গালে, ব্যথায় গাল নড়াতে, খাবার খেতে, এমনকি কথা বলতেও মহা ঝামেলায় পড়তে হয়েছিল হৃদিকে। চরের কথা মনে পড়তেই হঠাৎ শান্ত হয়ে গেল ও। আরবিন এবার ওকে টেনে বিছানায় বসিয়ে বলল, সারাদিন এত আজগুবি চিন্তা ভাবনা করো কিভাবে? পড়াশোনা নেই তোমার? আছে। তো যাও, লাগেজ যা গুছিয়েছ এগুলো আর বইপত্র নিয়ে আমার ঘরে গিয়ে পড়তে বসো। এ ঘরে এমনিতেও কাল থেকে থাকতে পারবে না। আম্মা আসলে ঘরটা ছেড়ে দিতে হবে কিছুদিনের জন্য। তারপর আম্মা চলে যাওয়ার পর না হয় আবার এ ঘরে শিফট করবে। কেন? আপনার ঘরে আমি গেস্টের মতো যেয়ে থাকতে পারবো না। গেলে একেবারে যাব, না হয় কখনোই না। অ্যাডমিশনের আগ পর্যন্ত এক ঘরে একসাথে থাকা যাবে না। উল্টোপাল্টা কিছু হয়ে গেলে প্রবলেম। এখন সাময়িক সময়ের জন্য থাকতে হবে, তাও শুধুমাত্র পরিস্থিতির বিবেচনায়। বুঝতে পেরেছো? দিদি আর কথা বাড়ালো না। লাগেজে যা প্যাক করেছিল সে সব নিয়ে আরবিনের ঘরে চলে গেল। শাশুড়ি আসবে বলে ওর আর বাপের বাড়ি যাওয়া হলো না। মেয়েটির নাম তানহা, ভারী মিষ্টি দেখতে। বিয়ে হয়েছে মাস 6 হলো। স্বামী দেশের বাইরে গেছে কিছুদিনের জন্য। তানহা আরবিনের ফুফাতো বোন। শাশুড়ির সাথে নিজের প্রায় সমবয়সী একজন মেয়েকে দেখে মনে মনে ভীষণ খুশি দিদি। অবশ্য সামনাসামনি তা প্রকাশ করেও ফেলল। আরবিন সব ফর্মালিটি পূরণ করে তাদেরকে কোয়ার্টারে নিয়ে এসেছে। সাধারণ অফিসারদের কোয়ার্টারে তাদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসতে হলেও তার উপর কিছু শর্ত বা নিয়ম ধরাবাঁধা থাকে। এই জন্য আরবিন ওর আম্মা আর ফুফাতো বোনের পরিচয় সহ প্রয়োজনীয় সকল তথ্য সেনা প্রশাসনের রেজিস্টারে করিয়ে এখানে থাকার সময়সীমা জানানোর পরে ভেতরে প্রবেশ করানোর অনুমতি পেয়েছে। আফসানা বেগম ছেলেকে পাশে বসিয়ে ওর মুখে হাত দিয়ে দেখছেন। বেশ আফসোস করে তিনি বললেন, মুখটা শুকিয়ে গেছে কেন আব্বা? খাওয়া দাওয়া হয় না ঠিক মতন? বৌমা রান্না করো না? রিদির দিকে তাকিয়ে শেষাক্ত প্রশ্নটা করলেন আফসানা বেগম। রিদি মাথা নত করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রইল চুপচাপ। আরবিন ওকে আর চোখে দেখলো একবার। বাস স্টেশনে ওর আম্মাকে নিতে যাওয়ার সময় রিদিকে বলে গিয়েছে পারলে ইমিডিয়েটলি একটা শাড়ি পরে বউ সেজে থাকতে, যেন দেখলেই বোঝা যায় কিছুটা সংসারী ভাব এসেছে, দুজনে চুটিয়ে সংসার করছে এমন মনে হবে। রিদি করেছেও তাই। একটা খয়েরি রঙের সুতির শাড়ি, ব্লাউজ, আর এখানে আসার পর এই প্রথমবারের মতো স্বর্ণের ডালের মতো সাইজের ছোট্ট নাকফুলটা পরে ঘোমটা দিয়ে পুরো বউ সেজে আছে রিদি। ভাবটা এমন যেন বাসায় থাকাকালীন সব সময় এমন থাকে। আসার পর শাশুড়িকে বেশ তোয়াজও করা হয়েছে ওর। নিজে গিয়ে লেবুর শরবত বানিয়ে নিয়ে এসেছে, বিকালের নাস্তা দিয়েছে, এমনকি রাতের রান্না চড়ানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। রিদিকে চুপ থাকতে দেখে আফসানা বেগম এবার আরবিনের দিকে তাকালেন। আফসানা বেগম সোফায় বসে আছেন। আরবিন তার সামনে ফ্লোরে হাঁটু মুড়ে বসে মায়ের 2 হাত ধরে। আরবিন এবার কিছুটা চাপা গলায় বলল, আসলে ও তেমন রান্না পারে না আম্মা, টুকটাক পারে। আমরা মিলেমিশে রান্না করি আর কি। না, তা বললে হবে কি করে? জানি ওর পড়াশোনার চাপ থাকে, কিন্তু কয়েকদিন পরে কোল জুড়ে একটা নেদা আসলে তখন তো সংসারী হতে হবে। নেদার জন্য তো রান্না বান্না জানা জরুরি, না হলে ভবিষ্যতে ছেলে মেয়েকে কি রান্না করে খাওয়াবে? আর তুমি থাকো বেশিরভাগ সময় কাজে,
তুমি কি ঘরের কাজ দেখতে পারবে? এসব তোমাকে সাজে? ওকে বরং আমি সব নিজ হাতে ধরিয়ে শিখিয়ে দিয়ে যাব। হৃদির বুক ধুকপুক করে ওঠে। রান্না বান্না শিখতে হবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে, এত দূর তো ভেবে দেখেনি। সংসার কত বিশাল, আবার ঝামেলার, ভাবলেই মন আঁতকে ওঠে। আফসানা বেগম উঠলেন এ বেলায়। তানহার হাতে লাগেজ আর ব্যাগপত্র। আফসানা বেগম ওকে দেখিয়ে দিয়ে হৃদিকে বললেন, বড় ভালো মেয়ে, বুঝলে মা? স্বামীর কাজের জন্য কিছুদিন হলো দেশের বাইরে গেছে, ফিরবে সপ্তাহখানেক পরে। বেচারি একা থাকে বাসায় সারা দিন পরে, তাই ভাবলাম আমার সাথে বরং একটু বেড়াতে নিয়ে আসি। হৃদি এবার হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, ভালো কাজ করেছেন আম্মা, চলুন আপনাদের ঘর দেখিয়ে দিই। হৃদি আফসানা বেগম আর তানহাকে তাদের জন্য বরাদ্দকৃত ঘরের দিকে নিয়ে যাওয়ার সময় আফসানা বেগম বললেন, রাতের খাবারের কি ব্যবস্থা করেছো? মাংস কেটে রেখেছি, সবজি আছে, এখনই রান্না চড়াবো। আজ আর তোমাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না, আমি এসেছি কদিন, এবার একটু রোসো বাপু। ছেলেটাকে আর তোমাকে ভালো মন্দ কিছু রান্না করে খাইয়ে যাই। আমার পাশে দাঁড়িয়ে থেকে বরং রান্নাটা ভালো মতো শিখে নেবে। তানহা এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে, হৃদির থেকে 1 বছরের সিনিয়র। তবে দুজনের খাতির জমেছে বেশ। হৃদি এমনিতেও বরাবরই মিশুক স্বভাবের, তার উপর তানহা মেয়েটি খুবই ভালো, ওর সাথে গল্প আড্ডা জমেও খুব। মন খোলার হৃদির কথার ফাঁকে ফাঁকে অনেক কথাই বলে ফেলেছে অজান্তেই, নিজেও বুঝে উঠতে পারেনি প্রথমে। পরে পরে তানহার সহযোগিতায় সহজ হলো ওর সাথে। ওইদিকে আফসানা বেগম রান্নাঘরে রাতের রান্না চাপিয়েছেন। হৃদি আর তানহাকে ঘরে পাঠিয়েছেন, বলেছে আজ একা হাতে রান্না করবেন, কাজে যেন অসুবিধা না হয়। নিরিবিলিতে কাজ করতে বেশি পছন্দ করেন তিনি। তাই হৃদি আর তানহা 2 মগ কফি নিয়ে বসেছে ব্যালকনির বেতের চেয়ারে। সন্ধ্যা পেরিয়েছে অনেকক্ষণ। তানহা এবার কথার মাঝে বিজ্ঞদের মতো করে বলল, বুঝলাম। কি বুঝলি? হৃদি কৌতূহল হয়ে প্রশ্ন করে। তানহা এবার কফির মগে চুমুক দিতে দিতে বলল, তোমাদের সম্পর্কটা 10টা স্বাভাবিক সম্পর্কের মতো এখনো হয়ে ওঠেনি, যদিও এতে তোমাদের দুজনেরই দোষ আছে বলেই আমি মনে করি। তবে তুমি চাইলে নিজের দোষটা শুধরে নিয়ে একটু চতুরভাবে এগোতে পারো, এতে যদি সংসারটা স্বাভাবিক হয়। কিভাবে গো, একটু বলো না আমাকে। ওনাকে আঁচলে বেঁধে রাখার কোনো উপায় জানা আছে তোমার কাছে? উপায় তো জানা আছে অবশ্যই। আমার উনির সাথেও আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। প্রথম প্রথম অত ভাব ছিল না, আস্তে ধীরে ভাব হলো। আর এখন তো উনি আমাকে ছাড়া কিছু চেনে নিন না, আমি বলতে অজ্ঞান। কিন্তু অরবিন্দ তো আর সবার মতো নয়, খুব পাষাণ, আমাকে নিয়ে ভাবার সময় ওনার হয় না। আরে আরবিন ভাইয়া বরাবরই এমন, পুরুষ মানুষের ভাব একটু একটু ওরকম হয় বুঝলে, সিধে করতে জানতে হয়। আমার উনিও তো একসময় খুব ভাববাদ ছিল, এখন আমার সামনে কোনো রকম ভাব দেখানো তো দূর, টু শব্দ করতেও 10 বার ভাবনা চিন্তা করে। কিভাবে বশ করেছো? আমাকে একটু টিপস দেবে প্লিজ? অবশ্যই দেব, কেন দেব না। তোমাকে আমার খুব ভালো মেয়ে মনে হয়, বেশ মনে ধরেছে। আমি চাই তোমার আর আমার ভাইয়ের একটা সুন্দর সংসার হোক। শোনো, স্বামীকে মুঠোয় রাখতে হলে প্রথমত কি করতে হয় জানো? কি? হৃদি চাপা স্বরে কৌতূহল হয়ে প্রশ্ন করে। আশেপাশে তাকায় সতর্ক দৃষ্টিতে, পাশে না আবার ওর শাশুড়ি এসব কথাবার্তা শুনে ফেলে, তখন আরেক কেচ্ছা। তানহা এবার ফিসফিস করে বলে, তোমাকে দেখি সাজও খুব কম, এরকম থাকলে তো চলবে না। জানো, আমি বাইরে বা অন্য মানুষের সামনে সাধারণভাবে থাকি, কিন্তু ঘরে থাকাকালীন স্বামীর সামনে সবসময় সাজগোজ করে ঘুরঘুর করি। এতে তার মন অন্যদিকে, সে হোক কাজ কিংবা অন্য কিছু, ছোটাছুটি করার সুযোগই পাই না। আমার আঁচল ধরে বসে থাকে, আদর আহ্লাদ করে, ভালোবাসে। আর স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, মিষ্টি কথায় তো বরফ গলে পানি হয়ে যায়। তোমার এসব ট্রিক্স কাজে লেগেছে? লাগবে না আবার, বেটা মানুষ বইয়ের অমন রূপ দেখে দূরে থাকতে পারে? আর ভালোবাসা তো আস্তে আস্তে তৈরি হয়, তবে দূরে গিয়ে ভালোবাসার অনুভূতি টের পাওয়া সেটা বকওয়াজ। কয়েকবার আমার গুরুত্ব নেই ভেবে রাগ করে বাপের বাড়ি গিয়ে বসেছিলাম। ওমা, বেটা দেখি সপ্তাহখানেক পার হলেও মনে করে না। তারপর শাশুড়ি গিয়ে নিয়ে আসলো, আসার পর আবার বলে তোমাকে খুব মিস করেছিলাম। কেমন বোঝো? তাহলে তুমি বলছো আমার এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে দেখা উচিত? অবশ্যই, আজ থেকে শুরু করে দাও বরং।
আমি থাকাকালীন ট্রিক্সগুলো কাজে লাগালে বরং বেশি ভালো হয়। কোনোটা বিফলে গেলে নতুন করে আবার কিছু ভাববো না হয়। তবে যত যাই হয়ে যাক, তোমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি করে দিয়ে তবেই নড়ছি আমি। আজকের ট্রিক্স কি? ভাইয়া বের হলো না, কোথায় গেছে? উপশহরের ওদিকে গেল মনে হয়। আসতে কতক্ষণ? রাত হবে অনেক, মেসেজ করে জানালো। ততক্ষণে সবাই রাতের খাবার খেয়ে দিয়ে ঘুম। উপযুক্ত সময়। শোনো, আজ আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। দরকার হয় মামিকে আমি হ্যান্ডেল করব। তুমি ওসব নিয়ে মোটেও চিন্তা করবে না। তুমি বরং আজ সুন্দর দেখে একটা শাড়ি পরবে। নেটের শাড়ি আছে তোমার? হ্যাঁ, একটা আছে, বিয়েতে গিফট পেয়েছিলাম, কখনো পরা হয়নি। কি কালার? কালো। পারফেক্ট। হাত কাটা ব্লাউজ আছে? ওমা, ছি ছি, এসব আমি পরি না। তাও অসুবিধা নেই, শর্ট হাতার একটা ব্লাউজ পরলেই হবে। তা আছে তো? হ্যাঁ আছে। তোমার সাজটা আমি বলে দিই, শোনো। ওই নেটের শাড়ি পরবে, শর্ট ব্লাউজ পরবে। সাজ বলতে মেকআপ না, চোখে গাঢ় করে কাজল দেবে, ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক। আর যদি ভাইয়া তোমার আঁচল ধরে না বসেছে, তাহলে আমার নাম চেঞ্জ করে কাকতাড়ুয়া রেখে দিও, বুঝেছো? বুঝেছি। আমি ভাবছি ওনার রিয়াকশন কি হবে, কল্পনা করতে পারছি না। রিদি আর তানহা দুটি মিলে আরো অনেকটা সময় পুরো সন্ধ্যা জুড়ে নানান পরিকল্পনা করলো কিভাবে আরবিনকে রিদি বাগে আনতে পারে। রিদি ভাবছে আজ না জানি কি হবে। পুরো সন্ধ্যাটা রিদি আর তানহার গল্প করে কেটে গেল। তারপর রাতের খাবার খেয়ে শাশুড়ির সাথে ড্রয়িং রুমে বসলো রিদি, সাথে তানহাও। আফসানা বেগম রিদিকে পাশে বসিয়ে অনেকটা সময় এই কয়েক দিনের হাল চাল শুনলেন। বেশ কিছু সাংসারিক উপদেশমূলক কথাবার্তা বললেন। হৃদয় ভদ্রচিত্তভাবে শাশুড়ির সব কথা মনোযোগ সহকারে শুনল। তারপর আফসানা বেগম উঠলেন এক সময়। তখন দেওয়াল ঘড়িতে সময়ের কাঁটা রাত 11টার ঘরে। আফসানা বেগমের কাছে এ অনেক রাত। তিনি বেশ কয়েকবার দরজার দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বললেন, ছেলেটা যে এখনো আসছে না কেন সেটা বুঝতে পারছি না। কল দিলাম, কলও ধরছে না। ওনার তো আজকে আসতে বেশ রাত হবে আম্মা, আমাকে মেসেজ করে জানিয়েছেন অনেকক্ষণ আগেই, আর আমাদের অপেক্ষা না করে ঘুমোতে বলে দিয়েছেন। ওনার কাছে চাবি আছে, চিন্তা করতে নিষেধ করেছেন। আফসানা বেগমের আরও কিছুক্ষণ ড্রয়িং রুমে বসার পরিকল্পনা ছিল। বোধহয় ছেলে ফিরলে তাকে একেবারে নিজের হাতে বেড়ে খাইয়ে দিয়ে তারপর ঘুমাতে যাবে, এমন পরিকল্পনাই করেছিলেন মনে মনে। কিন্তু তানহা হঠাৎ বলে উঠল, ও মামি, ঘুম পাচ্ছে প্রচুর, ঘরে চলো না, আর কতক্ষণ অপেক্ষা করবে? তুই গিয়ে ঘুমা, আমি আমার ছেলের জন্য বসে থাকবো এখানে। আহারে, আমার বাপটা না খেয়ে কি করে বেড়াচ্ছে কে জানে। আরে খাবার তো টেবিলেই ঢাকা দিয়ে রাখা আছে সব, তুমি অত ভেবো না তো, চলো ঘরে চলো। তানহা এক প্রকার টেনে আফসানা বেগমকে সবার ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। হৃদি এতক্ষণ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ছিল, এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। সোফা ছেড়ে উঠে গিয়ে ড্রয়িং রুমের সব আলো নিভিয়ে নিজের শোবার ঘরের দিকে পা বাড়ালো হৃদি। যাওয়ার সময় ড্রয়িং রুমের ঘড়িতে একবার সময় দেখে নিল। 11:30 প্রায় বেজে গেছে চোখের পলকেই। সময় বাড়ার সাথে সাথে হৃদির বুকের ধুকভুকানি বেড়েই চলেছে। মনের অমন পরিস্থিতি নিয়েই সবার ঘরের দরজা ভিড়িয়ে দিয়ে আলমারি থেকে শাড়িখানা বের করলো হৃদি। আজ প্রথমবার এই কাপড়টা বের করে হাতে নিয়েছে ও। এটা গায়ে জড়ানো আর না জড়ানো সমান কথা। কে যেন এটা উপহার দিয়েছিল তা মনে করার চেষ্টা করলো হৃদি। হ্যাঁ, মনে পড়েছে ওর। এই শাড়িটা হৃদির খালা শাশুড়ি দিয়েছিলেন ওকে। আম্মার কাছ থেকে এমন কথাই শুনেছিল হৃদি। ওর আম্মা ওকে এও বলেছিল এটা বেশ দামি শাড়ি, এরকম কারুকার্য খচির শাড়ি খুব কম পাওয়া যায় শাড়ির বাজারে। হ্যাঁ, দামি শাড়ি বটে, তবে যত দাম তত কাপড়ের পরিমাণ কম। এ কথাটা আদ্যপ্রান্ত বিশ্বাস করার মতো নয়। অনেকেই করে না, বরং চেঁচামেচি করে তর্কে জড়ায়। কিন্তু এই শাড়িটির ক্ষেত্রে শতভাগ সত্যি। শাড়িটা গায়ে জড়াতেই শিউরে উঠল হৃদি। ওমা, এ তো পেট পিঠ সব দেখাই যায়। ব্লাউজটা জামদানি, তার উপর আবার পিঠ খোলা বড় গলা, হাতাটা কুনোয়ের উপরে। সব মিলিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে হৃদি নিজেই নাস্তে মাবুদ দশা।
এমন অবস্থায় আরবিনের সামনে যাবে কি করে ও? তাও অত্যন্ত ধৈর্য সহকারে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরল রিদি। আহামরি খুব পরিপাটিভাবে নয়, বরং ইচ্ছাকৃত এই এলোমেলোভাবে। চোখে খুব সুন্দর করে কাজল লেপটে নিল আর ঠোঁটে গাঢ় কালো খয়েরি রঙের লিপস্টিক। সাজগোজ শেষ করেই দ্রুত বিছানায় উঠে বসল রিদি। শীতকাল নয়, তবু একটা কম্বল টেনে এনে গায়ে জড়িয়ে নিল। তারপর ফোন হাতে নিয়ে ডাটা অন করলো। হোয়াটসঅ্যাপে একবার চেক করলো রিদি। আরবিনকে এখনও অনলাইনে অ্যাক্টিভ দেখাচ্ছে। রিদি দ্রুত টাইপ করে মেসেজ লিখলো। আসবেন না? মিনিট 5 পরে মেসেজটা সিন হলো। তারপর আরও 5 মিনিট পরে রিপ্লাই আসলো। আমার আসতে লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো। জেগে আছো কেন এখনো? আমার আশাতে কি? আপনাকে রাতের খাবার খেতে দিয়ে তারপর ঘুমাবো। রিদি একটু মিথ্যাই বলল। আরও কিছু সময় পর আরবিন মেসেজের রিপ্লাই দিল। আমি নিজে বেড়ে নিয়ে খেতে পারবো, তোমার জেগে থাকার কোনো প্রয়োজন নেই। রিদি আর একটা রিপ্লাই দিল না আরবিনের এই মেসেজ দেখে। রাগের মাথায় ওকে প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করলো, তারপর কন্ট্যাক্ট লিস্ট থেকে। 2 মিনিট পর আবার ব্লক খুললো। একটা বালিশ টেনে এনে মাথার নিচে রেখে হেলান দিয়ে শুয়ে পড়ল রিদি। আরবিন মাত্র ফ্ল্যাটে এসেছে। রিদির ঘুম আসছিল না কোনোভাবেই। চোখ বুজে শুয়েছিল ও। আরবিনের বুট জুতার শব্দ পেয়ে ধরপড়িয়ে উঠে বসলো ও। আরবিন প্রায়ই জুতা পরা অবস্থায় ফ্ল্যাটে ঢোকে, আজও তাই করেছে। ভেতরে এসে তারপর দরজার এক কোণায় জুতা খুলে রেখেছে। রিদি একটু নড়ল চলল না। আরবিন শোবার ঘরে এলো, দরজাটা ভিড়িয়ে দিয়ে একটা আলো জ্বালালো। ঘরের বাকি সব আলো নেভানো। রিদি ঘুমিয়েছে ভেবে সবগুলো আলো জ্বালায়নি আরবিন। বিছানার কাছাকাছি এগোতেই ভ্রু কুঁচকে তাকায় আরবিন। রিদি পুরো পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এই গরমের মধ্যেও। ঘরের ফ্যান চালু করাই নেই। আরবিন আলতো করে হাত দিয়ে ঠেলে রিদিকে ডাকতে লাগলো। তারপর গম্ভীর স্বরে বলল, এই গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আছো কেন? আর ফ্যান অফ করে রাখার কারণ কি? দেখি, উঠে বসো তো। রিদিকে উঠে বসতে বলে আরবিন ঘুরে গিয়ে ফ্যানের সুইচ চালু করে দিয়ে পেছনে ফিরতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। রিদি কম্বল সরিয়ে বসেছে। আরবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে 2 হাত একসাথে করে কসলাচ্ছে। আরবিন এগোলো ধীরে ধীরে। রিদির সামনেই যেয়ে দাঁড়াতেই রিদি উঠে দাঁড়ালো চকিতে। আরবিনের চোখে চোখ পড়তেই মুখ নুয়ে ফেলল। আরবিন ওকে দেখলো অনেকটা সময় নিয়ে। আপাতমস্তক অবলোকন করা শেষ রাশভারী গলায় বলল, রাত বিরেতে ভয় দেখানোর জন্য এসব কি সেজেছ? ভাগ্যিস লাইট অন করেছিলাম, না হলে অন্ধকারে তোমাকে এভাবে দেখলে শিওর ভয় পেতাম। কথাটা বলেই আরবিন হো হো করে হাসতে লাগলো। রসিকতায় আর এই হাসির ঝংকারে রাগে শরীর জ্বলতে লাগলো রিদির। তবুও মনে মনে পণ করলো আজ ও কোনোভাবেই চেতবে না। আরবিন যতই চেতানোর চেষ্টা করুক তবু রিদি তেতে উঠবে না। বরং তানহা যেভাবে বলেছে ঠিক সেভাবেই আরবিনের সাথে কথা বলবে আজ। রিদি আসলেই তেতে উঠল না, বরং যথেষ্ট স্বাভাবিক থেকে আরবিনের দিকে আরও 1 পা এগিয়ে গিয়ে বলল, ওগো, এতক্ষণ তোমার আসার সময় হলো? আরবিন তখনও হাসছিল। রিদির এমন কথা শুনে মুহূর্তের মধ্যে হাসি বন্ধ হয়ে গেল ওর। এবার সরু চোখে অত্যন্ত গভীরতার সাথে রিদিকে দেখে নিল ও। রিদি আবারও বলল, তুমি খাবার তো খাওনি, চলো খাবার খেয়ে নেবে। আমি নিজের হাতে নিজের হাতে খাইয়ে দেব তোমাকে। রিদি আরবিনের হাত টেনে ধরল। আরবিন কিছুটা দূরে সরে গিয়ে তীক্ষ্ণ নজরে রিদিকে দেখে গম্ভীর স্বরে বলল, কাছে আসো তো। আরবিনের এমন কথায় রিদির শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আরবিনের অমন দৃষ্টি খুব অদ্ভুত। ওই দৃষ্টির সাথে খুব বেশি পরিচিত নয় রিদি। আগে 2-1 বার মাত্র সম্মুখীন হয়েছে। আজ আবার আরবিনের এমন প্রতিক্রিয়ায় আড়ষ্ট হলো রিদি। ভাবলো কি না কি করে, তাই ধীর পায়ে হেঁটে আরবিনের সামনে গিয়ে দাঁড়ালো ও। লজ্জায় মুখ নুয়ে ফেলল। আরবিন রিদির অনেকটা কাছে এগিয়ে এসেছে। রিদি তা বেশ বুঝতে পেরেছে। গুটিয়ে যাচ্ছে ও, চোখ তুলে চাইতে পারছে না। তখনই মাথায় একটা শক্ত চাটি পড়তেই অবাক হয়ে মুখ তুলে চাইল রিদি। আরবিনের দিকে ক্ষিপ্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো।
আরবিন আরও একটা চাটি মেরে বলল, তোমার মাথায় তার তোর সব ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখছিলাম। না, তার তো ঠিকই আছে। তার তোর ঢিলা থাকলে এই চাটি মারার জন্য এতক্ষণে চিল্লাপাল্লা করে এলাহি কাণ্ড বাদিয়ে ফেলতে। কিন্তু কথা হচ্ছে, মাথার তার যদি সব ঠিকঠাক জায়গা মতো থাকে তাহলে তুমি রাত বিরেতে এমন ভূত সেজে বসে আছো কেন? ভূত ভূত বলল। হৃদির অন্তর জ্বলে যাচ্ছে, রাগে শরীর কাঁপছে ওর। দাঁতে দাঁত পিষে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হলো না এই মুহূর্তে। আরবিনের একেবারে কাছে ঘেঁষে দাঁড়ালো হৃদি। ওর বুকের সাথে মিশে গিয়ে থুতনিতে নিজের হাতটা রাখলো। আরবিনের মুখ ঘুরিয়ে ধরলো নিজের দিকে, তারপর ওর চোখের দিকে চেয়ে প্রশ্ন করলো, দেখুন তো, এই সাজকে আপনার ভূতের সাজ মনে হয়?